আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অ্যাকচুয়ালি এই যে দেখলাম টোকিও মোবিলিটি শো 2 বছরে একবার হয়। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। আরও ইন্টারেস্টিং হলো অপারের জন্য এটা প্রথমবার ছিল। তো আমরা শুনবো অপারের মুখে অপার এই প্রথমবার এসে ওর কেমন লেগেছে, আরও জানবো এই জাপান সম্পর্কে ওর আইডিয়াটা কেমন হলো, গাড়ি দেখে কি ভালো কেমন লাগলো তোমার, আসলে অনুভূতিটা তোমার জানতে চাচ্ছি। ভাই আসলে প্রথমবারের মতন আমার কনসেপ্ট কারগুলো দেখার সুযোগ হয়েছে। এর আগ পর্যন্ত সবসময় ইউটিউব ভিডিওস বা টিভি এই জায়গাগুলোতে দেখতাম, তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সামনাসামনি দেখতে পারলাম। আর জাপান বরাবরই ওয়ার্ল্ড ওয়াইড গাড়ির জন্য অনেক বিখ্যাত। তো আমরা যে গাড়িগুলোকে দেখি সেই গাড়িগুলো ছাড়াও ভবিষ্যতে কী গাড়িগুলো নিয়ে তারা কাজ করতেছে এবং কী টাইপের কনসেপ্ট নিয়ে তারা কাজ করতেছে সেগুলো নিয়েও আসলে একটা আইডিয়া পাওয়া যায়। অটোনোমাস ভেহিক্যালগুলো স্পেশালি, তারপর বিভিন্ন সেগমেন্টের যে কারগুলো হাইয়েস্টকে যে কতভাবে ব্যবহার করতেছে, তো এই জিনিসগুলো ভাই খুব ইন্টারেস্টিং ছিল আমার জন্য। কনসেপ্ট কারটার বুঝে আসলে এইবারের মোবিলিটির সাথে প্রত্যেকটা কোম্পানি অ্যাটলিস্ট একটা বা দুটা নতুন কার রিলিজ করেছে তারা। তো এই মোবিলিটির সাথে এরকম হয় যে প্রত্যেক 2 বছরে তারা নতুন নতুন যে মডেলগুলি আসে, শুধু কনসেপ্ট না, যেই কারগুলি রিলিজ আছে ওগুলো তারা এখানে লঞ্চ করে আর কি। তো আবার আরেকটা জিনিস শুনবো, এই যে মানে হয়তো এখানে আমরা কথাবার্তার মধ্যে ছিল যে প্রায় গাড়ির দামগুলি নিয়ে, এখানে কোনো অপিনিয়ন আছে নাকি জাপানে গাড়ির দাম দেখে তোমার কিরকম লেগেছে? না, এটা আসলে আমার বাংলাদেশি যারা আছি তাদের জন্য খুবই ব্যাড লাক, বিশেষ করে যারা কার এনথুসিয়াস্ট আছি। কারণ বাংলাদেশে যে কোনো একটা গাড়ি আসতে গেলে প্রায় 300-400 আরও বেশি পার্সেন্টেজ ট্যাক্স চলে আসে, অর্থাৎ 3-4 গুণ দাম অরিজিনাল দাম থেকে। আমরা যেই গাড়িগুলো দেখলাম নতুন নতুন গাড়ি এবং নতুন কনসেপ্টের গাড়ি, বাট সেগুলোর দামগুলো যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। সো আমার কাছে মনে হয় ভাই এক সেন্সে এটা বাংলাদেশিদের জন্য একটু ব্যাড লাক, বাট হোপফুলি আমরা যারা স্টুডেন্টস নিয়ে কাজ করতেছি তোমরা আশা করি যে কোনো দেশেই আসো, হোপফুলি যারা কার এনথুসিয়াস্ট আসছো তাদের জন্য বেশ ভালো লাগবে। কারণ তুমি অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইসে নতুন মডেলের যে কারগুলো আছে সেগুলো তুমি নিতে পারবা। এই স্টুডেন্টদেরকে যে আগ্রহ দেওয়ার ব্যাপারটা আমি অনেক সময় তোমার পোস্টেও দেখেছি, আসলে স্টুডেন্টদেরকে তুমি মোটিভেট করো তাদের ড্রিম নিয়ে কাজ করার। তো এখানে একটু বলো যে গাড়ি দেখে টোটালি ডিফারেন্ট তোমার নিজস্ব, আমি জানি যে তুমি রিসেন্টলি গাড়ির ব্যবসাতেও হয়তো ইনভলভ হয়েছো বা ইনভেস্ট করেছো, যেটা এই দুইটা মিলে স্টুডেন্টদেরকে মোটিভেট করার বিষয় প্লাস গাড়ির বিষয়ে ইনভেস্টমেন্ট, সবাইকে বললে একটু খুশি হব প্লিজ। না, আমি ভাইয়া যেই জেনারেশনটা বা যেই এজ গ্রুপটা নিয়ে কাজ করতেছি, তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ স্টুডেন্টেরই আসলে নতুন প্রযুক্তি এবং বিশেষ করে গাড়ির প্রতি একটা আকর্ষণ আছে। আর ওয়ার্ল্ড ওয়াইড ইয়াং জেনারেশন মানে কার লাভার্স ইয়াং জেনারেশনই বেশি। সো বাংলাদেশি যারা আছো তারাও আসলে এই জিনিসগুলো দেখে অনুপ্রেরণা পেতে পারো। সো আমরা এই ভিডিওতেই তোমরা অনেকগুলো গাড়ি দেখতে পাবা, অনেকগুলো মডেল দেখতে পাবা। আই গেস এটাও তোমাদের মোটিভেশন হিসেবে কাজ করতে পারে যে না, আমি ভবিষ্যতে হয়তো এই গাড়িটা নিব বা আমি হয়তো এই জিনিসটাতে চড়বো। তো এই জিনিসগুলোই আসলে ছোটো ছোটো করে ড্রিমগুলো তৈরি করবে। অ্যান্ড এখন আসলে শুধু বাংলাদেশের মানচিত্রের মধ্যেই আবদ্ধ থাকতে হবে জিনিসটা তাও না, তুমি যে কোনো দেশেই তোমার জন্য সুযোগ আছে, জাস্ট ওইগুলো ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, এই ভিডিও লঞ্চের মধ্যে আশা করি সবাই জেনে গেছে যে আমরা এসিএসও অ্যাকচুয়ালি জাপানে লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা একসাথে। এই জিনিসটা আমাদের মনে করি যে মানে বাংলাদেশের এডুকেশন বা এডটেক ইন্ডাস্ট্রির জন্য একটা বড় নিউজ। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে, দেখবে কি অনেকগুলি গাড়ি দেখিয়েছি আমরা, আরও নতুন আশা করি ভবিষ্যতে জাপানের কালচার সম্পর্কে, জাপানের লাইফস্টাইল সম্পর্কে আরও নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। সাথে থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ অপার, থ্যাংক ইউ সবাইকে।